নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। পার্ক স্ট্রিটের হোটেলে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় হারহীন তথ্য। পুলিশ সূত্রে খবর, যুবকের নাম রাহুল লাল। ভুয়ো ভোটার কার্ড দিয়ে হোটেলে চেক ইন। যুবকের বিরুদ্ধে থানায় চুরি সহ বেশ কিছু অভিযোগ। দুর্গাপুরের ঘটনায় ধৃত ৫ যুবককে শনাক্ত করল নির্যাতিতা ছাত্রী। শুক্রবার আদালতের নির্দেশে ধর্ষণকাণ্ডে টিআই প্যারেড হয় দুর্গাপুর উপসংশোধনাগারে। আইনজীবীর দাবি, ঘটনার মাস্টারমাইন্ড ওই সহপাঠী। ভয়াবহ পথ দুর্ঘটনা আগ্রায়। মধ্যরাতে প্রবল গতির এক এসইউভি নিয়ন্ত্রণ হারাতেই বিপত্তি। দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু, আহত ৩। ৪ বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদের ওপর নজরদারি সংস্থা FATF এর তালিকায় ছিল পাকিস্তান। ২০২২ সালের অক্টোবরে সেই তালিকা থেকে বেরিয়ে আসে ইসলামাবাদ। ফের কি ওই তালিকায় ঢোকার আশঙ্কা পাকিস্তানের? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হেরে নিয়ম রক্ষার ম্যাচে সম্মান বাঁচালো ভারত। টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে শেষ করে ২৩৬ রানে। রান তাড়া করতে নেমে ৩৮ ওভার ৩ বলেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সদ্যই বিহারে এসআইআর এর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবার বাংলা সহ গোটা দেশেই এসআইআর হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী মাসের শুরু থেকেই রাজ্যে এই প্রক্রিয়া শুরু। বিহারের মতো বাংলাতেও তালিকাভুক্ত বা নতুন ভোটারের ১১টি নথি চাওয়া হতে পারে। সদ্যই বিহারে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর এর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবার বাংলা সহ গোটা দেশেই এসআইআর হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী মাসের শুরু থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবে। মূলত অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান, সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। এই ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন বুথ স্তরের আধিকারিকরা। ওই পর্যবেক্ষণের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন। সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্রও জমা দিতে হবে। বিহারে ভোটাধিকার প্রমাণপত্র হিসেবে মোট ১১টি নথির তালিকা দিয়েছে কমিশন। এই নথিগুলির যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় নাম উঠবে আবেদনকারীর। বাংলার ক্ষেত্রেও এই ১১টি নথি চাওয়া হতে পারে। এই নথিগুলি হল: ১. সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র। ২. ১ জুলাই ১৯৮৭-র আগে জারি হওয়া কোনো সরকারি নথি। ৩. বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট। ৪. পাসপোর্ট। ৫. যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। ৬. স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। ৭. বনপালের সার্টিফিকেট। ৮. কাস্ট সার্টিফিকেট। ৯. এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ। ১০. পারিবারিক রেজিস্টার। ১১. সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি। নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলার ক্ষেত্রে ২০০২ সালের পর যাদের নাম উঠেছে তাদের নথি দেখাতে হবে। যাদের ভোটার তালিকায় ২০০২ সালের পর নাম উঠেছে তাদের অভিভাবকদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না। শুধু নিজের নথি দেখাতে হবে। না থাকলে অভিভাবকের নথিও দিতে হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। পার্ক স্ট্রিটের হোটেলে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় সামনে আসছে হারহীন তথ্য। পুলিশ সূত্রে খবর, যুবকের নাম রাহুল লাল। ভুয়ো ভোটার কার্ড দিয়ে হোটেলে চেক ইন করেন। যুবকের বিরুদ্ধে থানায় চুরি সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। হোটেলে ৩০২ নম্বর ঘর ভাড়া নিয়েছিলেন দম্পতি। রাতে ছিলেন হোটেলেই। সকালে পচা গন্ধ পেতেই ডাক দেন কর্মীদের। শেষ পর্যন্ত বক্স খাট খুলতেই আটকে ওঠেন তারা। রক্ত শূন্য হয়ে যায় মুখ। যে বিছানায় দম্পতি ঘুমিয়েছিলেন সেই বক্সের খাট থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। পার্ক স্ট্রিটের হোটেলে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় সামনে এসেছে হারহীন তথ্য। পুলিশ জানিয়েছে, যুবকের নাম রাহুল লাল। পিকনিক গার্ডেনে তার মামার কাছে থাকতেন ওই যুবক। মৃত ওই যুবক নিজেই একটি ভুয়ো আধার কার্ড জমা দিয়ে হোটেলে চেক ইন করেন।
রাহুল নিজের ভাইয়ের একটি আধার কার্ডের কপি হোটেলে জমা দিয়েছিলেন। এই যুবক নিজে মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে পার্ক স্ট্রিট সহ কলকাতার বিভিন্ন থানায় চুরি সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। বুধবার বিকেল 5টা নাগাদ রাহুল তার 2 খুনি সঙ্গীকে নিয়ে রফি আহমেদ কিদওয়াই রোডের 302 নম্বর রুমে ওঠেন। কয়েক ঘন্টার জন্য ঘর ভাড়া নেন তারা। সন্ধ্যা থেকেই 3 জন মদ্যপান শুরু করেন। হোটেলের সিসিটিভিতে দেখা গিয়েছে বেশি রাতের দিকে একজন বেরিয়ে যায়। সে রাত 11টা 20 মিনিট নাগাদ হোটেলে ফিরে আসে। ঘরের ভিতর সে যায়। এর কিছুক্ষণ পর 2 জন মিলে রুম থেকে বেরিয়ে হোটেলের বাইরে চলে যায়। রাতে হোটেলের কর্মীরা কিছু বুঝতেই পারেননি। পুলিশের মতে মদ্যপানের সময় 2 জন মিলে গলায় কাপড় জড়িয়ে রাহুলকে খুন করে। এরপর বক্স খাটের মধ্যেই তার দেহ রেখে পালিয়ে যায়। রাহুলের মোবাইলের সূত্র ধরে পুলিশ জেনেছে 2 আততায়ী আসলে ওড়িশার বাসিন্দা। গত বুধবার রাতে ঘটে এই ঘটনাটি। বৃহস্পতিবার বক্স খাটের ভিতর থেকে রক্ত চুইয়ে এসে পড়েছিল ঘরের মেঝে, কিন্তু সাফাই কর্মী কালো হয়ে যাওয়া রক্ত অন্য কোনো তরল মনে করে মুছে ফেলে চলে যান। এরপরই ওই ঘরে চেক ইন করেন এক দম্পতি। সারাদিন বাইরে থাকার পর রাতে তারা ওই বিছানায় ঘুমন। বুঝতেও পারেননি যে তাদের বিছানার নিচে রয়েছে লাশ। শুক্রবার সকালে ঘর থেকে পচা গন্ধ বের হওয়ায় তাদের সন্দেহ হয়। হোটেলের কর্মীদের ডাকলে প্রথমে ঘরের ভেতর কিছু পাননি। শেষ পর্যন্ত বক্স খাটটি খুলে বের করতেই আটকে ওঠেন ওই দম্পতি এবং হোটেলের কর্মীরা। পচতে শুরু করা দেহটির মুখ থেকে রক্ত বের হয়। পার্ক স্ট্রিট থানার পুলিশ দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের পর চিকিৎসকেরা পুলিশকে জানিয়েছে দড়ির মতো কোনো বস্তু দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই যুবককে। রাহুলের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে থানায়। নিজে মাদকাসক্ত, ফলে তার সঙ্গী 2 আততায়ী অপরাধ জগতের বলেই সন্দেহ পুলিশের। তাদের সঙ্গে রাহুলের পুরনো কোনো গোলমাল ছিল বলে সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে টাকা লেনদেন ঘিরেও গোলমালের সম্ভাবনা থাকছে। তার জেরেই রাহুলকে খুনের উদ্দেশ্য নিয়ে তারা হোটেলের ঘর ভাড়া নেয় বলে সন্দেহ পুলিশের। রাহুলকে অতিরিক্ত মদ্যপান করিয়ে তাকে খুন করা হয় বলে পুলিশের সন্দেহ। খুনের পর 2 আততায়ী ওড়িশা বা ভিন রাজ্যে পালিয়েছে বলে অভিমত পুলিশের। মোবাইলের সূত্র ধরে তাদের শনাক্তকরণ এবং সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। হাওড়া স্টেশনের ভিড় সামলাতে এবার অন্য রূপে যাত্রী সেবায় আসছে শালিমার। দীর্ঘদিনের অপেক্ষা শেষে আগামী ডিসেম্বরের মধ্যে চালু হতে চলেছে শালিমার স্টেশনের নতুন 2টি প্ল্যাটফর্ম 4 এবং 5 নম্বর। হাওড়া স্টেশনের ভিড় সামলাতে এবার অন্য রূপে যাত্রী সেবায় আসছে শালিমার। দীর্ঘদিনের অপেক্ষা শেষে আগামী ডিসেম্বরের মধ্যেই চালু হতে চলেছে শালিমার স্টেশনের 2টি প্ল্যাটফর্ম 4 এবং 5 নম্বর। দক্ষিণ পূর্ব রেলের আশা এর ফলে উৎসবের মরশুমে হাওড়ার উপর চাপ অনেকটাই কমবে। সময় মতো ট্রেন ছাড়াও সহজ হবে। রেল সূত্রে জানা গিয়েছে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই নতুন 2টি প্ল্যাটফর্মের নির্মাণ কাজ শেষ হবে। ডিসেম্বরে সেগুলি থেকে ট্রেন চলাচল শুরু হবে। প্রতিটি প্ল্যাটফর্ম আধুনিক মানের তৈরি হচ্ছে। বসার ব্যবস্থা, আলো, টয়লেট এবং যাত্রী নিরাপত্তার নজরদারিও বাড়ানো হচ্ছে। 12 মিটার দীর্ঘ 2 ফুট ওভারব্রিজের মাধ্যমে পুরনো অর্থাৎ 1, 2 ও 3 নম্বর এবং নতুন প্ল্যাটফর্মগুলিকে যুক্ত করা হবে। থাকছে এসকেলেটর পরিষেবাও। শালিমার স্টেশনের অ্যাসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজার জয়নাথ শর্মা বলেন, এখন অনেক সময় শালিমার থেকে ট্রেন ছাড়তে দেরি হলে আপ লাইনের ট্রেনকে সাঁতরাগাছি দাঁড়িয়ে থাকতে হয়। নতুন প্ল্যাটফর্ম চালু হলে সেই সমস্যা অনেকটাই মিটবে। বর্তমানে শালিমার স্টেশনের 3টি প্ল্যাটফর্ম থেকে ঝাড়খণ্ড, হায়দ্রাবাদ, চেন্নাই, সেকেন্দ্রাবাদ, মুম্বাই, পুরী, বিশাখাপত্তনম, পাটনা সহ বিভিন্ন রুটের মোট 28টি ট্রেন ছাড়ে। এর সঙ্গে উৎসবের মরশুমে চালানো হচ্ছে আরও 7টি বিশেষ ট্রেন। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে নতুন প্ল্যাটফর্ম চালু হলে বিশেষ ট্রেনের সংখ্যা আরও বাড়ানো যাবে। পাশাপাশি নিত্যযাত্রীদের সুবিধার্থেই নিয়মিত ট্রেনের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রেলের এক আধিকারিক বলেন, হাওড়ার চাপ ভাগ করে নেওয়ার জন্যই শালিমারকে টার্মিনাল হিসেবে গড়ে তোলা হয়েছিল। নতুন প্ল্যাটফর্ম চালু হলে হাওড়ার ওপর নির্ভরতা আরও কমবে। একসময় মূলত পণ্যবাহী ট্রেনের টার্মিনাল হিসেবেই শালিমারের যাত্রা শুরু,
কিন্তু ক্রমবর্ধমান যাত্রী চাপ সামলাতে এখন তা দক্ষিণ পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রী টার্মিনাল। রেলের মতে এই সম্প্রসারণ হলে উৎসবের সময় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করাও আরও সহজ হবে। হাই নিউজ নেটওয়ার্ক। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সেজে উঠছে চন্দননগর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই অবস্থায় শুক্রবার জগদ্ধাত্রী পুজো একাধিক নির্দেশিকা জারি করল চন্দননগর সেন্ট্রাল কমিটি। শোভাযাত্রা নিয়েও একাধিক কড়া নির্দেশ দেওয়া হচ্ছে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সেজে উঠছে চন্দননগর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই অবস্থায় শুক্রবার জগদ্ধাত্রী পুজোয় একাধিক নির্দেশিকা জারি করল চন্দননগর সেন্ট্রাল কমিটি। শোভাযাত্রা নিয়েও একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম শোভাযাত্রায় ডিজে বক্স বাজানোয় নিষেধাজ্ঞা। প্রতিমা নিরঞ্জনের সময় কোনো রকম আতশবাজিও পোড়ানো যাবে না। চন্দননগরে পুজো দেখতে লক্ষ লক্ষ দর্শনার্থী ভক্তদের সমাগম হয়, তাদের কথা চিন্তা করে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে। দশমীর দিন প্রতিবার বিসর্জনের শোভাযাত্রা হয়, এবার বিসর্জনের শোভাযাত্রা একদিন পরে। উল্লেখ্য, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা শুরু হয়েছিল ৭০ বছর আগে। চন্দননগর সেন্ট্রাল কমিটির তরফে সাংবাদিক বৈঠক করা হয় এই দিন। সেখানে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান নিমাই চন্দ্র দাস, সভাপতি শ্যামল কুমার ঘোষ, সম্পাদক শুভজিৎ সাউ, যুগ্ম সম্পাদক অমিত পাল ও দেবব্রত বিশ্বাস, কার্যকরী সভাপতি জয়দীপ ভট্টাচার্য সহ প্রমুখেরা। ওই বৈঠকে এবার একাধিক নির্দেশিকার কথা জানানো হয়েছে। বলা হয়েছে, বিসর্জনের শোভাযাত্রায় বাজানো যাবে না কোনো ডিজে বক্স। প্রতিমা নিরঞ্জনের সময় কোনো আতশবাজিও পোড়ানো যাবে না। সেই সঙ্গে প্লাস্টিকের ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দূষণ রুখতে প্রতিমায় সীসা মুক্ত রং ব্যবহার করতে হবে। প্রতিটি মণ্ডপের ভিতরে থাকবে সিসিটিভি। এদিন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপও প্রকাশ করা হয়। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন, নিরঞ্জনের সময় প্রতিটি পুজো কমিটিকে প্রতিমার গাড়িতে বাধ্যতামূলকভাবে অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধ করতে কোনো রকম নোংরা আবর্জনা ফেলা যাবে না। শোভাযাত্রায় যে সমস্ত গাড়ি অংশ নেয় সেই গাড়ির চালকের সামনে আগে ইলেকট্রিক বোর্ড রাখা হতো, ফলে দুর্ঘটনার আশঙ্কাও থাকত। এবার সেভাবে আলোকসজ্জাও করা যাবে না। চালকের সামনের জায়গা ফাঁকা রাখতে হবে। ২৭শে অক্টোবর ষষ্ঠী, সেদিন থেকে গঙ্গাপাড়ের ওই প্রাচীন শহরে শুরু হচ্ছে জগদ্ধাত্রীর আরাধনা। ১ নভেম্বর অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রীর শোভাযাত্রা। নিয়ম অনুযায়ী চন্দননগরে ৪ দিনের জগদ্ধাত্রী পুজো হয়। এবার ৩১শে অক্টোবর দশমী। প্রতিমা নিরঞ্জন হয় দশমীর দিন, কিন্তু এবার সেটি একদিন পরে। শোভাযাত্রাতেও প্রতি বছরের মতো এবছর থাকবে অনেক চমক। এবছর মোট ৭০টি পুজো কমিটি অংশগ্রহণ করবে জগদ্ধাত্রীর শোভাযাত্রায়। তার মধ্যে চন্দননগরের ৫৬টি ও ভদ্রেশ্বর থানা এলাকার ১৪টি পুজো কমিটি থাকছে। মোট লরি থাকবে ২৪৫টি। জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন হবে রানীঘাট সহ চন্দননগর ও ভদ্রেশ্বরের মোট ১৪টি গঙ্গার ঘাটে। শোভাযাত্রার রুটে ৪টি জোন ভাগ করা হয়েছে। সব জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং কড়া পুলিশি ব্যবস্থাও থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। শনিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হল সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর। এবছর এই পুজো পদার্পণ করল ৪র্থ বর্ষে। এবারের পুজোর মূল থিম নৈহাটির বড় মার মন্দির। প্রতি বছরের মতো এবারও এলাকা জুড়ে উৎসবের আমেজ। শনিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো সুভাষপল্লী সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর। এবছর এই পুজো পদার্পণ করছে ৪র্থ বছরে। প্রতি বছরের মতো এবারও এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারে পুজোর মূল থিম হচ্ছে নৈহাটির বড় মার মন্দির। আর এবার আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে যে বড় মার যে মন্দির আছে নৈহাটিতে, সেই মন্দিরের আদলে আমাদের এই প্যান্ডেল তৈরি হচ্ছে। অনেকে তো নৈহাটিতে যাওয়ার সৌভাগ্য হয়নি, তো আপনারা এখানে এসে সুভাষপল্লী এই যে নেতাজি মোড়, যে আমরা সুভাষপল্লী জগদ্ধাত্রী পূজা কমিটির তরফ থেকে যে প্যান্ডেল করা হচ্ছে, সেটা একদম নৈহাটির বড়মার মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে।
আর এবারে আমাদের বিশেষ আকর্ষণ এটাই, প্লাস আমাদের যে মূর্তি জগদ্ধাত্রী ঠাকুরের যে 14 ফিটের হবে, তো এই আমাদের আকর্ষণ আছে। তাছাড়াও আমাদের পূজার কদিন আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। বিশেষ করে আমরা জুবিন গর্গকে স্মরণ করে তার স্মৃতিতে আমরা কিছু অনুষ্ঠান সূচির কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা বিশেষ করে পূজার যে কদিন থাকবে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকবে। সমস্ত শিলিগুড়ির নিবাসীকে আমরা বিশেষ করে অনুরোধ করছি যে তারা আসবেন, অবশ্যই আসবেন। সবার পক্ষে নৈহাটি গিয়ে বড়মার মন্দিরে দর্শন করা সম্ভব হয় না, তাই শিলিগুড়িবাসী যেন শহরে সেই পবিত্র পরিবেশে মায়ের দর্শন লাভের সুযোগ পায়, সেই কারণেই এই উদ্যোগ। এটা ৪র্থতম বর্ষ, আর এইবার আমাদের যে ওপেনিং হবে, শুভ ওপেনিং যেটা কালকে হবে, সেটা আমরা ভীমবারের একটি দৃষ্টিহীন স্কুল আছে, সেই স্কুলের দৃষ্টিহীন বাচ্চাদেরকে দিয়ে আমরা ওপেনিং করাতে যাচ্ছি। আগের বছরও তাই করিয়েছিলাম। আর বিশেষ করে আমাদের 30 তারিখে মেন যে প্রসাদ বিতরণ উৎসব আছে, আর সেই জন্য আমরা সমগ্র শিলিগুড়িবাসীকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা নিশ্চয়ই আসবেন প্রসাদ গ্রহণ করার জন্য। অনন্য এই ভাবনা থেকে এই থিমের পরিকল্পনা। রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর। পুজো উপলক্ষে এলাকায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এখন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন লুকে সৌরভ গঙ্গোপাধ্যায়, দাদা এবার বিজ্ঞাপনের নায়ক। নতুন রূপে চমকে দিলেন সকলকে। কখনো তিনি ট্রাফিক কনস্টেবল, কখনো বাইকার, আবার কোথাও সর্দারজি ড্রাইভার। কোথাও তিনি ট্রাফিক কনস্টেবল, কোথাও দাপুটে বাইকার, আবার কোথাও গোঁফদাড়ি চশমা পাগড়ি পরা একেবারে সর্দারজি ড্রাইভার। বিশ্বাস করা কঠিন, কিন্তু এই 3 চরিত্রেই এক মানুষ, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক, যিনি একসময় মাঠে নেতৃত্ব দিয়ে গড়েছিলেন নতুন ভারত। আবার সেই মানুষটি পদ্মায় হাজির একেবারে অন্য অবতারে। এক বিজ্ঞাপনী ছবির শুটিংয়ে দেখা গিয়েছে সৌরভকে নানা চরিত্রে। টিজার প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল, দাদা আবারও কিছু একটা করতে চলেছেন। সেই জল্পনারই প্রমাণ মিলল পুরো বিজ্ঞাপনটি সামনে আসতেই। কণ্ঠস্বর, দেহভঙ্গি, এমনকি চোখের ভাষাতেও অভিনয়ের ছাপ, যেন এক নতুন সৌরভ গঙ্গোপাধ্যায়কে আবিষ্কার করল দর্শকেরা। শো অ্যাঙ্কারিং থেকে কমেন্ট্রি, এতদিন পর্যন্ত টেলিভিশনের নানা মঞ্চে দেখা গিয়েছে সৌরভকে। এবার তিনি যেন সম্পূর্ণভাবে অভিনেতা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পুজোর মরশুমে তার হোর্ডিংয়ে ভরে গিয়েছিল কলকাতা, আর এখন শোনা যাচ্ছে আরও এক নতুন চমকের খবর। অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি এবার একসঙ্গে পর্দা ভাগ করবেন দাদা। উৎসবের আমেজের মধ্যেই গুঞ্জন, এই 2 তারকা এক বিশেষ বিজ্ঞাপনী ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন। এই বিজ্ঞাপনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও যুক্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের পক্ষ থেকেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। তার কথায়, এই বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে আমার সম্পর্ক আসলে এক প্রতিশ্রুতির, উৎকর্ষ, উদ্ভাবন ও নির্ভরযোগ্যতার প্রতীক। মাঠের নেতা হিসেবে তিনি একসময় ভারতের ক্রিকেট মানচিত্র বদলে দিয়েছিলেন। আজ সেই মানুষটি নতুন ময়দানে নামছেন। তবে তার ভঙ্গিমা, তার আত্মবিশ্বাস, তার চোখের সেই জেদ, সবটাই আগেরই মতো। শুধু বলের বদলে এবার ক্যামেরার সামনে, মাঠের বদলে আলোর ঝলকানি। নিজের সীমা ছাপিয়ে যেতে জানেন, আর প্রত্যেকটি রূপেই প্রমাণ করে দেন সৌরভ গঙ্গোপাধ্যায় বদলান, রূপ নেন, আর প্রতিবারই নিজেকে নতুন করে আবিষ্কার করেন। হাই নিউজ নেটওয়ার্ক। ফের দুঃসংবাদ বলিউডে। প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। অজস্র ছবি এবং হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনি লিভার। শোকের ছায়া বলিউডে। ফের দুঃসংবাদ বলিউডে। প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ।
অজস্র ছবি এবং হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনি লিভার। দীর্ঘ ৪০ বছরের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা। শোকের ছায়া বলিউডে। শোনা যাচ্ছে কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। তার দীর্ঘদিনের বন্ধু পরিচালক অশোক পণ্ডিত অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘদিনের বন্ধু সতীশ প্রয়াত হয়েছেন। কিডনি বিকল হয়ে ঘণ্টাখানেক আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত বেদনার খবর এটি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন সতীশ। কিছুদিন আগে তার অস্ত্রোপচারও হয়েছিল। তবে সব লড়াই থামল 25 অক্টোবর। শনিবার দুপুর 2:30 নাগাদ মৃত্যু হয় সারাভাই ভার্সেস সারাভাই অভিনেতার। আপাতত তার দেহ রাখা হবে হাসপাতালে। অন্ত্যেষ্টিক্রিয়া হবে রবিবার। প্রায় 4 দশকের দীর্ঘ কর্মজীবন সতীশের। তিনি পরিচিতি পান জনেভিদো ইয়ারো ছবির মাধ্যমে। তার অভিনীত চরিত্র এখনও দর্শকের মনে গেঁথে রয়েছে। সুরজ বরজাতিয়া থেকে ফারাহ খান, রাকেশ রোশন, বলিউডের প্রায় সব তাবড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। সলমান খানের প্রথম ছবি मैंने प्यार कियाর সময় থেকে শুরু করে হাম আপকে হ্যাঁ কন, হাম সাথ সাথ হে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। এছাড়াও কহো না প্যার হে ছবিতে ঋত্বিক রোশনের বাড়িওয়ালা চরিত্র হোক কিংবা मैं हूं ना ছবিতে অধ্যাপকের চরিত্রে সর্বত্রই নিজের একটি ছাপ রেখে গিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। দীপিকা পাড়ুকোনের 8 ঘন্টা শিফটে শুটিং করা নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল বেশ কিছুদিন আগেই বিনোদন দুনিয়ায়। বহু অভিনেতাও সমর্থন জানিয়েছেন দীপিকার এই শর্তকে। এবার দীপিকার 8 ঘন্টা শিফটে কাজ করা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। দীপিকা পাড়ুকোনের 8 ঘন্টা শিফটে শুটিং করা নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল বেশ কিছুদিন আগেই বিনোদন দুনিয়ায়। বহু অভিনেতাও সমর্থন জানিয়েছেন দীপিকার এই শর্তকে। এবার দীপিকার 8 ঘন্টা শিফটে কাজ করা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা বলেন, আমি এই বিষয়ে খুব বেশি কিছু প্রথমে জানতাম না। আমি এই বিষয় সম্পর্কে অবগত হয়েছি। আমার মনে হয় যার যেটা সুবিধা হয় সেভাবেই কাজ করা উচিত এবং সেটা সকলের জন্যই হওয়া উচিত, যাতে আপনি ক্লান্ত না হয়ে সঠিকভাবে আপনার কাজটা করে যেতে পারেন। এতে আপনার কাজের মান বজায় থাকবে। এই নিয়ম সকলের জন্য কার্যকর হওয়া উচিত। উল্লেখ্য, সাম্প্রতিককালে এক সাক্ষাৎকারে দীপিকা দাবি করেছিলেন, ইন্ডাস্ট্রির বহু অভিনেতা রয়েছেন যারা 8 ঘন্টার বেশি নিয়ম করে শুটিং করেন না। এমনকি সপ্তাহের রবিবারগুলিতেও তারা শুটিংয়ে আসেন না। কিন্তু এগুলি প্রকাশ্যে আসে না, চর্চাও হয় না। ইন্ডাস্ট্রিতে এই বিষয়টাই আমাদের এখনো পিছিয়ে রেখেছে, যা একেবারেই হওয়া উচিত নয়। মেয়ে দুয়া কোলে আসার পর মাতৃত্বকেই প্রাধান্য দিয়েছেন দীপিকা পাড়ুকোন। মাতৃত্ব ও পেশা দুয়ের মধ্যেই ব্যালেন্স বজায় রাখতেই নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন তিনি। এর মাঝেই দীপিকা হয়ে উঠেছেন মেটা এআই এর নতুন কণ্ঠস্বর। এদেশের পাশাপাশি আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবেন নায়িকার কণ্ঠস্বর। অন্যদিকে অ্যাটলিট ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে দীপিকাকে। এছাড়াও শাহরুখের সঙ্গে কিং ছবিতে অভিনয় করছেন রণবীর ঘরুনি। হাই নিউজ নেটওয়ার্ক। 4 বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদের উপর নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় ছিল পাকিস্তান। 2022 সালের অক্টোবরে সেই তালিকা থেকে বেরিয়ে আসে ইসলামাবাদ। কিন্তু ফের কি ওই তালিকায় ঢুকে পড়বে প্রতিবেশী দেশটি? তেমনই হুঁশিয়ারি দিল FATF। 4 বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদের ওপর নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় ছিল পাকিস্তান। 2022 সালের অক্টোবরে সেই তালিকা থেকে বেরিয়ে আসে ইসলামাবাদ। কিন্তু ফের কি ওই তালিকায় ঢুকতে পারবে প্রতিবেশী দেশটি? তেমনই হুঁশিয়ারি দিল FATF। পাকিস্তানকে সতর্ক করে জানালো,
তালিকা থেকে বেরিয়ে আসাটা অপরাধীদের প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে ঢাল হতে পারে না। এফএটিএফ এর সভাপতি এলিসা ডিয়ান্ডা মাদ্রাজো জানিয়েছেন যে কোনো দেশ যারা ধূসর তালিকায় ছিল কিন্তু পরে বেরিয়ে এসেছে, সেটা জঙ্গি কিংবা সন্ত্রাসে মদতদাতা অপরাধীদের প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে তাদের বুলেট প্রুফ ঢাল হতে পারে না। কিন্তু কেন হঠাৎ এই হুঁশিয়ারি? মাসুদ আজহারের নেতৃত্বে জৈশ নাকি ডিজিটাল ওয়ালেট ব্যবহার করছে সন্ত্রাসের অর্থ জোগাড় করতে। পাশাপাশি হাফিজ সঈদের মতো রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি নেতারা পাকিস্তানে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, এই খবরও মিলছে। এহেন পরিস্থিতিতে এফটিএফ এর এই সতর্কবার্তা। তারা জানিয়েছে যে দেশ একবার এই তালিকায় প্রবেশ করেছিল, পরে সেই দেশ তালিকায় না থাকলেও তাদের কড়া পর্যবেক্ষণেই রাখা হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ গোটা বিশ্বে অর্থ পাচার তথা সন্ত্রাসবাদে আর্থিক মদত সংক্রান্ত বিষয়টি নজর রাখে। লস্কর ও জৈশের মতো জঙ্গি গোষ্ঠীগুলিকে আর্থিক মদত দেওয়ার জন্য 2018 সালেই পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে তারা। এই বিষয়ে সংস্থার তরফে পাক সরকারকে একাধিকবার হুঁশিয়ারিও দেওয়া হয়, কিন্তু 2022 সালে সেই তালিকা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় ইসলামাবাদ। কিন্তু এরপরও বারবার সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগই উঠছে তাদের বিরুদ্ধে। রাষ্ট্রসংঘে সরব হয়েছে ভারত, এমনকি পাকিস্তান আলোচনায় বসতে চাইলেও নয়াদিল্লি পরিষ্কার করে দেয় আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। সবার আগে পাকিস্তানকে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করতে হবে। এবার এফএটিএফ এর হুঁশিয়ারির নেপথ্যেও রইল মুখোশধারী পাকিস্তানের সেই দিকটি। ফলে অচিরেই ফের তারা ধূসর তালিকাভুক্ত হলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছে ওয়াকিবহল মহল। হাই নিউজ নেটওয়ার্ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হেরে নিয়ম রক্ষার ম্যাচে সম্মান বাঁচালো ভারত। টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে শেষ করে 236 রানে। রান তাড়া করতে নেমে 38 ওভার 3 বলেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে নজর কাড়লেন ফিল্ডার বিরাট কোহলি। 67 সেকেন্ড সময়ে ম্যাথু শটের ক্যাচ ধরেছেন 36 বছরের ক্রিকেটার। শুধু তাই নয়, শনিবার সিডনিতে ফিল্ডার হিসেবে একটি নজির করেছেন কোহলি। ফিল্ডার হিসেবে মাইল ফলক স্পর্শ করেছেন রোহিত শর্মাও। অস্ট্রেলিয়ার ইনিংসে 23তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে জোরালো সুইপ মেরেছিলেন শট। কোহলির কাছে সময় কম ছিল, তাও অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে ক্যাচ ধরেন তিনি। পরে হর্ষিত রানার বলে কুপার কোনলির ক্যাচও ধরেছেন কোহলি। এদিনের জোড়া ক্যাচে গড়েছেন একটি নজির। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো একটি দেশের বিরুদ্ধে সাধারণ ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড করলেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব ধরনের ক্রিকেট মিলিয়ে কোহলির ক্যাচের সংখ্যা হল 77। তিনি টপকে গেলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। ইংল্যান্ডের বিরুদ্ধে 76টি ক্যাচ ধরেছেন স্মিথ। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মাহিলা জয়বর্ধনে। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন 72টি ক্যাচ। চতুর্থ স্থানে রয়েছেন অ্যালান বর্ডার। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছিলেন 71টি ক্যাচ। তালিকায় পঞ্চম স্থানেও রয়েছেন জয়বর্ধনে। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছেন 68টি ক্যাচ। শনিবার সিডনিতে 2টি ক্যাচ নিয়েছেন রোহিত। সাধারণ ফিল্ডার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 100টি ক্যাচ ধরার মাইল ফলক স্পর্শ করেছেন প্রাক্তন অধিনায়ক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির রয়েছে কোহলির। সাধারণ ফিল্ডার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যাচের সংখ্যা হল 164। রোহিত রয়েছেন এই তালিকায় ষষ্ঠ স্থানে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাচ ধরার নিরিখে সফলতম ভারতীয় ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন। তার ক্যাচের সংখ্যা 156। তৃতীয় স্থানে থাকা সচিন টেন্ডুলকরের ক্যাচের সংখ্যা 140। তারপর রয়েছে রাহুল দ্রাবিড়ের 124টি ক্যাচ। পঞ্চম স্থানে রয়েছেন সুরেশ রায়না। একদিনের ক্রিকেটে তার ক্যাচের সংখ্যা 102। সিডনিতে প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া অল আউট হয় 236 রানে। কোচ গৌতম গম্ভীরের আস্থার মর্যাদা রেখে 4 উইকেট তুললেন হর্ষিত রানা। ট্রাভিস হেড এবং মিচেল মার্শ শুরুটা খারাপ করেননি। 10 ওভারের মধ্যে 60-এর উপরে রান উঠে যায়। অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ। তিনি হেডকে ফেরান। মিচেল মার্শকে ফেরান আকসার প্যাটেল।
মাঝে ম্যাট রেনশ 56 রানে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, কিন্তু ওয়াশিংটন সুন্দর রেনশ ও ম্যাট শটকে আউট করার পর অস্ট্রেলিয়ার বড় রানের আশা শেষ হয়ে যায়। এরপর শুরু হয় হর্ষিতের ম্যাজিক। অ্যালেক্স ক্যারি, কুপার কোনলি, মিচেল আওয়েন ও শেষে ইয়শ হ্যাজলউডকে ফেরান হর্ষিত। মিচেল স্টার্ককে আউট করেন কুলদীপ। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট হন নাথান ইলিস। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস থামে 236 রানে। টার্গেট ছিল 237। বিরাট কিছু নয় ঠিকই, কিন্তু প্রথম 2 ম্যাচে ভারতের ব্যাটিংয়ের যা হাল ছিল তাতে টেনশনের চোরা স্রোত তো একটা ছিলই। তবে রোহিত এবং কোহলির অনবদ্য ইনিংস সেই টেনশনকে ধারে কাছে আসতে দেননি। শুরুতে অধিনায়ক গিলের সঙ্গে 69 রানের জুটি করেন রোহিত। গিলের উইকেটের পর বিরাট এসেও স্বচ্ছন্দে ব্যাটিং শুরু করেন। 2 মহারথীর জুটি অনায়াসে ভারতকে পৌঁছে দিল জয়ের লক্ষ্যে। রোহিত নিজের ক্যারিয়ারে 33তম শতরানটি করলেন, আর বিরাট অপরাজিত থাকলেন 74 রানে। 2 তারকার এই জুটি দেখে মনে হলো ব্যাটিংটাই বুঝি পৃথিবীর সহজতম কাজ। শুধু ফিল্ডিংয়ে নয়, ব্যাটিংয়েও নজির করলেন বিরাট। শনিবারের ম্যাচে 74 রান করে ওডিআইতে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হলেন তিনি। পিছনে ফেলে দিলেন কুমার সাঙ্গাকারাকে। বর্তমানে কোহলির ওডিআইতে মোট রান 14,255। 18,426 রান নিয়ে 1 নম্বরে রয়েছেন সচিন তেন্ডুলকর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।